ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মক 3 নিয়ে এসেছি। তো আমি বলে রাখি, তোমাদের এই যে মকগুলো আমি নিচ্ছি, এইগুলো সাধারণত আমি তোমাদের পিএসসি বা আরআরবি বা পিআরবি, যারা পুলিশের পরীক্ষা দাও বা যারা এসএসসির এক্সাম দাও, এই সমস্ত এক্সামে কিন্তু তোমাদের যা জিকে এবং জিএস প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। তো এখনো যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমি এই যে মকের পিডিএফ গুলো আছে, এগুলো কিন্তু আমি ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু, আমি প্রথমে মকটা দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এটাকে এক্সামের মতো করে দেবে আগে, তারপরে কিন্তু আমার ভিডিও দেখে তোমরা মিলিয়ে নেবে। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। নিচের বলছে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ইন্ডিয়ান নায়াগ্রা। তাহলে ইন্ডিয়ান নায়াগ্রা জলপ্রপাত কোন জলপ্রপাতকে বলা হয়? তো মনে রাখবে, এটা সঠিক উত্তর হবে কি? চিত্রকূট। তো তোমরা প্রত্যেকে না নিজেরা পজ করবে, পজ করে তোমরা কিন্তু নিজেরা করবে। আমি কিন্তু তোমাদের উত্তর বলে যাব, কারণ সময় কিন্তু খুব বেশি নেবো না, খুব 30 মিনিটের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করছি আমি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাকে অনেক কিন্তু এক্সট্রা পয়েন্ট তোমাদের আমি কিন্তু বলবো, যেগুলো প্রত্যেকটা এক্সামে এসেছে। যেমন দেখো চিত্রকূট, এই জলপ্রপাতটা, প্রথম প্রশ্ন যে কোন নদীর উপরে আছে, পরীক্ষায় আসে কিন্তু, মনে রাখবে ইন্দ্রাবতী রিভার। ইন্দ্রাবতী রিভার। তোমরা রাখবে এখান থেকে আরো যেটা প্রশ্ন আসে, যে এই যে চিত্রকূট জলপ্রপাতটা আছে, ইন্দ্রাবতী নদীর উপরে আছে, কোথায় আছে, লোকেশনটা কোথায়? মনে রাখবে ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড়। ছত্তিশগড় হচ্ছে এর লোকেশন। বোঝা গেল? আচ্ছা, এবারে বাকি যে জলপ্রপাত গুলো আছে একবার দেখে নাও। দেখো, যোগ জলপ্রপাত, এটাকেই বলা হয় গেরসোপ্পা জলপ্রপাত, এটাকেই বলা হয় মহাত্মা গান্ধী জলপ্রপাত। প্রচুর পরীক্ষায় কিন্তু এটা দেখতে পাবে, তোমরা বারবার আসে কিন্তু জলপ্রপাত, বা কি বললাম, গেরসোপ্পা, ঠিক আছে, গেরসোপ্পা। তো যেটা পরীক্ষা আসে, যে এটা কোন নদীর উপরে আছে, তো মনে রাখবে এটা আছে সারাবতী নদীর উপরে, সারাবতী রিভার। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, যে লোকেশনটা কোথায়, তো মনে রাখবে এই লোকেশন হচ্ছে কর্ণাটক। প্রত্যেকটাই পরীক্ষায় আসবে। আচ্ছা, শিব সমুদ্রম, শিব সমুদ্রম এটা মনে রাখবে কাবেরী নদীর উপরে আছে, কাবেরী রিভার, কাবেরী রিভার উপরে আছে। স্যার এর লোকেশন কোথায়? এর লোকেশনে মনে রাখবে কর্ণাটক। ক্লিয়ার? পরের কোশ্চেন কি আছে দেখো, কুঞ্চিকল ওয়াটারফল। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট, পরীক্ষা আছে ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা আছে, যে হাইয়েস্ট ওয়াটারফলের নাম কি? সব থেকে হাইয়েস্ট, হাইয়েস্ট ওয়াটারফল, তোমরা রাখবে এটি হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফল, ওয়াটারফল। এবং এবং মনে রাখবে এই কুঞ্চিকল ওয়াটারফল এটা কোন নদীর উপর আছে? মনে রাখবে এটা ভারাহি রিভারের উপরে, ভারাহি, ভারাহি। স্যার এর লোকেশন কোথায়? এর লোকেশন মনে রাখবে কর্ণাটক, এর লোকেশনটা মনে রাখবে কর্ণাটক। তাহলে দেখতে পেলে কর্ণাটকে অনেকগুলো কিন্তু ওয়াটারফল আছে। প্রত্যেকটাই আসে, প্রত্যেকটাই মুখস্থ করবে, একটাও ছেড়ে যাবে না কিন্তু। এখান থেকে কোনটা আসবে এক্সামে তোমাদের বলা মুশকিল, কারণ এগুলো সবগুলোই পরীক্ষা আসে। ভারত ছাড়া আন্দোলনের তাৎক্ষণিক কারণ বা ইমিডিয়েট কজ কি ছিল? কি ছিল? তোমরা নিশ্চয়ই জানো যে ভারত ছাড়া আন্দোলন, যেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কত সালে হয়েছিল? 1942, 1942 সালে। 1942 সালের 8ই আগস্ট, তাই তো, 8ই আগস্ট। তো তোমরা নিশ্চয়ই জানো, তাহলে 1942 সালের কোন ইনসিডেন্টটা আজ আগে দেখি। প্রথমে দেখো সাইমন কমিশন। তো সাইমন কমিশন তোমরা সবাই জানো যে 1927 সালে সাইমন কমিশন তৈরি হয়েছিল, এবং ভারতে এসেছিল কত সালে? যদি বলা হয় ইন্ডিয়া বা ভারতে, ঠিক আছে, ইন্ডিয়াতে এসেছিল মনে রাখবে 1928 সালে। এটাকে হোয়াইট কমিশন বলা হয়, কারণ সম্পূর্ণ এটাতে কিন্তু ব্রিটিশরা ছিল, ঠিক আছে, এই কমিশনের মধ্যে, এটাকে হোয়াইট কমিশনে কিন্তু বলা হয়। আচ্ছা, ক্রিপস মিশন, ক্রিপস মিশনটা মনে রাখবে 1942 সাল, উত্তর কিন্তু এটাই হবে, ঠিক আছে। ক্রিপস মিশন ব্যর্থ হওয়া মানে ফলেই এই যে তোমার ভারত ছাড়ো আন্দোলন কিন্তু হয়েছিল, বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। স্যার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এটা তোমরা প্রত্যেকে কিন্তু জানো। এবং রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট 1919, এই রাওলাট অ্যাক্টের ফলেই কিন্তু, বিরোধিতা করার জন্যই কিন্তু যখন সমবেত হয়েছিল, সবাই একত্রিত হয়েছিল, তার ফলে
ইংরেজরা কি করবে, এর উপরে গুলি চালাবে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছিল, এটা মানে কারণটা ছিল রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। এই বিরোধিতা করার জন্যই কিন্তু এই তোমার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ইংরেজরা ঘটিয়েছিল, ঠিক আছে। তো তোমরা থিওরি না পড়লে বুঝতে পারবে না, থিওরি একটু পড়তে হবে তোমাদের। তো থিওরি পড়ার জন্য আমি কিন্তু ব্যাচ করেছি। তোমরা যদি কেউ পড়তে চাও আমার কাছে, আমার দুটো ব্যাচ কিন্তু চলছে, একটা ডেসক্রিপটিভ ব্যাচ, একটা অবজেক্টিভ ব্যাচ। তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আমি তোমাদের মানে কি কি বলে দিচ্ছি তোমাদের। আমি দেখো মেনলি দুটো ব্যাচ হচ্ছে, একটা অবজেক্টিভ ব্যাচ, অবজেক্টিভ ব্যাচে মেনলি থিওরি পড়ানো হয় আর কি, থিওরি তার সঙ্গে সঙ্গে এমসিকিউ আমি করাই, এবং মনে রাখবে মক টেস্টও কিছু নেওয়া হয়। আচ্ছা, ডেসক্রিপটিভ ব্যাচে কি না, ডেসক্রিপটিভ ব্যাচে হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এইগুলো মনে রাখবে আমি পড়াই। টোটাল যে বাংলা ইংলিশের যে তোমার প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, সারাংশ, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে তুমি পাবে, ঠিক আছে। চলো এবারে দেখে নিই আমরা ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল। ভোপাল গ্যাস ট্র্যাজেডি মনে রাখবে 1984 সালে 1984 এটা হয়েছিল, এই ঘটনাটা হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে স্যার এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হয়েছিল, এখানে কোন গ্যাস বেরিয়েছিল? তো এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, মনে রাখবে মিক। এবারে তো কিন্তু তোমরা দেখবে মিক দিয়ে এক্সাম তুমি কোশ্চেনে কিন্তু পাবে না, এখানে কিন্তু ফুল ফর্মটা আর আসে আর কি। তো ফুল ফর্মটা তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে, ফুল ফর্মটা না জানলে কিন্তু তুমি এক্সাম হলে ভুল করে চলে আসবে। যেমন তোমাকে অপশন দিয়ে দিবে মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানাইট, তো এরকম কিন্তু 3-4টা অপশন দিয়ে দিবে। তো মনে রাখতে হবে মিথাইল আইসোসায়ানেট, এটা মনে রাখবে, মিথাইল আইসোসায়ানেট, এইটা মনে রাখবে। এই গ্যাসটা বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু তোমার এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। স্যার 1986 সাল কি জন্য ইম্পর্টেন্ট না, চেরনোবিলের যে ইউক্রেনের, যে তোমরা নিশ্চয়ই জানো ইউক্রেনে মনে রাখবে চেরনোবিল ইনসিডেন্ট হয়েছিল। কি ইনসিডেন্ট? চেরনোবিল ইনসিডেন্ট, পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, চেরনোবিল। তাহলে এই চেরনোবিল যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা মনে রাখবে ইউক্রেনে হয়েছিল, 1986 সালে হয়েছিল, ঠিক আছে। এবং 2011 সালে এটা হচ্ছে জাপানের ফুকুশিমা, ঠিক আছে। এটা এই তোমাদের রিসেন্ট কিন্তু যারা WBCS দিয়েছো তারা জানো যে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল যে 2011 সালে জাপানের ফুকুশিমাতে ইনসিডেন্টটা মানে কবে হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখবে 2011 সালে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বোচ্চ কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তার মনে রাখবে আগে রাজ্যসভা, আগে বুঝতে হবে রাজ্যসভা এটা মনে রাখবে একটা পার্মানেন্ট বডি, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা একটা কি না পার্মানেন্ট বডি, বুঝা গেল? এটা পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবারে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে? মনে রাখবে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে 12 জনকে, ঠিক আছে, 12 জনকে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে রাষ্ট্রপতি কিন্তু লোকসভাতে 2 জনকে মনোনীত করতে পারে, 2 জনকে। এটা কিন্তু বর্তমানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, চেঞ্জ হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা আমি আর ডিটেলে বলছি না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। ধর্মের যে চতুর্থ বা ফোর্থ বুদ্ধিস্ট যে কাউন্সিল হয়েছিল, বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? প্লেসটার নাম তোমরা নিশ্চয়ই জানো যে কুণ্ডলবন, কাশ্মীরের কুণ্ডলবনে হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে ফোর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, প্রশ্ন আসবে যে কার সময় এটা হয়েছিল? মনে রাখবে কনিষ্কর সময়, ঠিক আছে, কনিষ্কের সময়ে কিন্তু মনে রাখবে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। স্যার রাজগৃহটা কিসের জন্য ইম্পর্টেন্ট? মনে রাখবে রাজগৃহতে কিন্তু ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ফার্স্ট। দেখো 4টা বুদ্ধিস্ট কাউন্সিল তোমাদের মনে রাখতে হয়, তাই কিন্তু পরীক্ষা আসে। তো রাজগৃহে তো মনে রাখবে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কার সময় না অজাতশত্রুর সময়, অজাতশত্রুর সময়ে কিন্তু এটা মনে রাখবে তোমার ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। বৈশালীতে মনে রাখবে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কার সময় হয়েছিল স্যার?
না কালাশোকের সময়? কালাশোক। পাটলিপুত্র মনে রাখবে এখানে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। কার সময় হয়েছিল মনে রাখবে? কোন তোমার অশোকের, সম্রাট অশোকের সময় কিন্তু এখানে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। তাহলে মনে রাখবে এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে কোথায় কোন বুদ্ধ সম্মেলন হয়েছিল, কার সময়ে হয়েছিল। WBCS এবং যারা তোমরা SSC এর এক্সাম দেবে দেখবে এই কোশ্চেন গুলো আসে। রেকটিফাইড স্পিরিট, দেখো এই তোমার PSC তে এই কোশ্চেনটা এসেছে, PSC এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো রেকটিফাইড স্পিরিট তোমরা না জানো যে 95% কি থাকে? ইথাইল অ্যালকোহল থাকে বা ইথানল থাকে, এটা মনে রাখবে। ইথানল, 5% কি থাকে? ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে আমরা কি বলবো না রেকটিফাইড স্পিরিট। পরের কোশ্চেন আমরা দেখে নিই। মাছ সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? তাহলে মাছ সংক্রান্ত যে পড়াশোনা একে কি বলা হয় মনে রাখবে? ইকথিওলজি। ঠিক আছে, ইকথিওলজিকে বলা হয় মাছ সম্বন্ধে পড়াশোনাকে বলা হয় ইকথিওলজি। স্যার পোমোলজি কাকে বলা হয়? না ফলবিদ্যা। ঠিক আছে, ফল নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? তোমার পোমোলজি। স্যার এন্টোমোলজি কি? না এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিদ্যা। তোমরা আমাকে বলবে বার্ড বা পাখিদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, এটা কিন্তু কমেন্টে আমাকে তোমরা জানাবে। পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। 1 সমান কত আলোকবর্ষ? দেখো এই যে পারসেক, এটা মনে রাখবে ডিস্টেন্স মানে দূরত্বের হচ্ছে একক, ডিস্টেন্সের একক, দূরত্বের একক। ডিস্টেন্স বা দূরত্বের একক, এটা দূরত্ব একক। যদি বলা হয় দূরত্বের সবচেয়ে মানে বৃহত্তম এককের নাম কি? ঠিক আছে, মনে রাখবে সব থেকে এটা হচ্ছে সব থেকে লার্জ মানে বৃহত্তম আর কি, বৃহত্তম একক। ঠিক আছে, তাহলে মনে রাখবে এক আলোকবর্ষ এটাও কিন্তু দূরত্বের একক, আলোকবর্ষটাও দূরত্বের একক। তো মনে রাখবে 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ। বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসে দেখে নাও। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ। স্যার সব থেকে বড় ডিস্টেন্স বা দূরত্বের এককের নাম কি? সব থেকে বৃহত্তম দূরত্বের এককের নাম হচ্ছে কি? পারসেক। এই পারসেক হচ্ছে সব থেকে মনে রাখবে দূরত্বের সব থেকে বৃহত্তম একক। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। ভারতে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার স্পর্শ করেছে বা দুবার টাচ করেছে? তোমার রাখবে ভারতের কোন নদী? না মাহি রিভার। এই মাহি রিভার ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাকে দুবার স্পর্শ করেছে বা দুবার টাচ করেছে। ক্লিয়ার? যদি বলা হয় স্যার মকরক্রান্তি রেখাকে, মকরক্রান্তি রেখা এটা ট্রপিক অফ ক্যাপ্রিকাম বলা হয় ইংলিশে, মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখাকে দুবার স্পর্শ করেছে কি? মনে রাখবে লিম্পোপো রিভার। কি? লিম্পোপো রিভার, লিম্পোপো রিভার বা লিম্পোপো নদী। এবার তোমাদের জন্য কোশ্চেন থাকলো নিরক্ষরেখাকে দুবার স্পর্শ করেছে কোন রিভার? নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাকে স্পর্শ করেছে বা দুবার টাচ করেছে কোন রিভার, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে সবরমতী, এটা মনে রাখবে প্রশ্ন আসে যে আমেদাবাদ আমেদাবাদ এই যে শহরটা কোন নদীর তীরে? মনে রাখবে সবরমতী নদীর তীরে। পরীক্ষায় আসে কিন্তু, খুব ইম্পর্টেন্ট এটা। এই যেমন তাপি, প্রশ্ন আছে সুরাট শহরটি কোন নদীর তীরে? সুরাট মনে রাখবে তাপি রিভারে। এই তাপিতে মনে রাখবে তাপি বা তাপ্তি আর কি। এখানে তোমার উকাই ড্যাম পাবে তোমরা, উকাই ড্যাম, উকাই বাঁধ বা উকাই ড্যাম কোন নদীর উপরে আছে? তাপির উপরে আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? তাহলে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার কটা রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের? তোমরা নিশ্চয়ই জানো যে ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, তাই তো 23.5 ডিগ্রি নর্থে আছে। যদি আমরা পৃথিবীকে কল্পনা করি, ধর পৃথিবী এটা, ঠিক আছে, পৃথিবীর এটা কি না নিরক্ষরেখা, মাঝ বরাবর একদম, আচ্ছা একদম মাঝ বরাবর হয়নি রে যদিও, একটু আমার পৃথিবীকে আর কি, পৃথিবীর একদম মিডিল বরাবর কি গেছে
না নিরক্ষরেখা গেছে? নিরক্ষরেখার উপরে যেটা আছে এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এই যে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, তোমার রাখবে এটি হচ্ছে এই কর্কটক্রান্তি রেখা। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ভারতের অবস্থানটা ঠিক এই জায়গাটাই, এইখানটাই ভারতের অবস্থান এক কথায়। ঠিক আছে, ভারতের অবস্থানটা কোন জায়গাটায়? এই জায়গাটায়। মানে তুমি যদি দেখো পৃথিবীর সাপেক্ষে, তাহলে ভারতের অবস্থানটা কোন দিকে? দেখো আমরা যদি পৃথিবীকে ভাবি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট, তাহলে ভারতের অবস্থানটা যদি এখানে হয়, তাহলে ভারত অবভিয়াসলি নর্থ ইস্ট বা উত্তর পূর্বতে অবস্থান করছে। ভারতের অবস্থান কোথায়? উত্তর পূর্ব। এটা পরীক্ষা আসে, এটা করবে তোমরা, উত্তর পূর্বতে ভারতের অবস্থান। দেখো ভারতের কর্কট রেখা গেছে না, এই যে 23 ডিগ্রি নর্থ। তো এই কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে পরীক্ষা এসেছে? তোমরা রাখবে টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কটি? টোটাল 8টি স্টেট বা 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবারে প্রশ্ন হচ্ছে কার উপর দিয়ে যায়নি? তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন কোন 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, আর এখানে প্রশ্ন হচ্ছে কার উপর দিয়ে যায়নি? স্যার গুজরাটের উপর দিয়ে যায়নি? না, গুজরাটের উপর দিয়ে গেছে। রাজস্থানের উপর দিয়ে গেছে না যায়নি? রাজস্থানের উপর দিয়েও গেছে, তাহলে কেটে দিলাম, এটা উত্তর হবে না। ঝাড়খণ্ডের উপর দিয়েও গেছে, মনে রাখবে বিহারের উপর দিয়ে কিন্তু যায়নি। ঠিক আছে, চল। বিশ্ববিদ্যালয় কোন রাজার আমলে তৈরি হয়েছিল? তাহলে নালন্দা ইউনিভার্সিটি, যেটা বর্তমানে কোথায় আছে? না তোমরা নিশ্চয়ই জানো যে বিহারে আছে। এটা নতুন করে কিন্তু ইনাগুরেট করা হয়েছে, নতুন করে এটাকে শুরু করা হয়েছে। আমাদের নরেন্দ্র মোদী কিন্তু ইনিটা, আমাদের পিএম, উনি কিন্তু এটা চালু করেছেন রিসেন্টলি, তোমরা কিন্তু জানো। তাহলে এই যে নালন্দা ইউনিভার্সিটিটা, এটা তৈরি হয়েছিল মনে রাখবে এই যে প্রথম কুমারগুপ্ত, কুমারগুপ্ত 1 এর সময় কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, এবং এই প্রথম কুমারগুপ্ত এর সময় কিন্তু প্রথম হুন আক্রমণ হয়েছিল। হুন আক্রমণ বলবে স্যার না, হুন আক্রমণ তো এর সময় হয়নি। না, মনে রাখবে যদি বলা হয় প্রথম হুন আক্রমণ হয়েছিল কার সময়, মনে রাখবে প্রথম কুমারগুপ্ত 1 এর সময় কিন্তু প্রথম হুন আক্রমণ হয়েছিল, ফার্স্ট। বাট মনে রাখবে যদি বলা হয় হুন আক্রমণকে কে প্রতিহত করেছে, কে প্রতিহত প্রতিহত করেছিল, তো মনে রাখবে তখন উত্তরটা কিন্তু চেঞ্জ হবে, স্কন্দগুপ্ত হবে। কি হবে? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে এজন্য হুন আক্রমণকে প্রতিহত করেছিল বলে একে কি বলা হয়? না সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা। কি বলা হয়? না সেভিয়ার, সেভিয়ার অফ ইন্ডিয়া। এটা কে বলেছিল? না মনে রাখবে আর.সি. মজুমদার। আর.সি. মজুমদার, মজুমদার বা রমেশ চন্দ্র মজুমদার মনে রাখবে বলেছিল কি না সেভিয়ার অফ ইন্ডিয়া কাকে বলেছিল? স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্ত মনে রাখবে হুন আক্রমণকে কিন্তু প্রতিহত করেছিল। বাট যদি বলা হয় প্রথম হুন আক্রমণ কার সময় হয়েছিল? প্রথম কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্তের সময় রাখবে ফার্স্ট হুন আক্রমণ হয়েছিল। দেখো সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত মনে রাখবে গুপ্ত বংশের সব থেকে মানে গ্রেটেস্ট কিং ছিল, মহান কিং ছিল গুপ্ত বংশের। এবং যেটা আসে এই যে সমুদ্রগুপ্ত থেকে, তো মনে রাখবে একে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান বলা হয়। স্যার কে বলেছিল এই কথাটা? ভারতের নেপোলিয়ান এই কথাটা কে বলেছিল? মনে রাখবে V.A. স্মিথ। V.A. স্মিথ এই কথাটি বলেছিল। যেটা বলবো না প্রত্যেকটা মনে রাখবে এক একটা কোশ্চেনে কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে। এই যেমন বিন্দুসার, বিন্দুসারের টাইটেল খুব পরীক্ষা আসে, একে টাইটেল হচ্ছে অমিত্রাঘাত। অমিত্রাঘাত, ঠিক আছে, বা ডেস্ট্রয়ার অফ ফো, মানে শত্রু দমনকারী। ঠিক আছে, এই কাকে বলা হয়? মনে রাখবে বিন্দুসারকে কথাটা কিন্তু বলা হয়। এবং বিন্দুসারকে মনে রাখবে দুই সাগরের মধ্যবর্তী, ঠিক আছে, মানে আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী যে এলাকাটা আছে, দেখো আমি তোমাদের যদি দেখাই, দেখো এখানে কি আছে? আরাবিয়ান সি আছে, এটা আরাবিয়ান সি, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এর মাঝের যে এলাকাটা এই জায়গাটাকে দখল করেছিল, এই জন্য বলা হয় দুই সাগরের মধ্যবর্তী এলাকা জয়কারী কাকে বলা হয়? মনে রাখবে এই বিন্দুসারকে কিন্তু বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। শার্লক হোমস এই চরিত্রটা, শার্লক হোমস এই ক্যারেক্টার বা চরিত্রটা, এটা মনে রাখবে একটা ডিটেকটিভ ক্যারেক্টার। ঠিক আছে, একটা কি না ডিটেকটিভ ক্যারেক্টার, এটা গোয়েন্দা ক্যারেক্টার, ডিটেকটিভ ক্যারেক্টার বা গোয়েন্দা ক্যারেক্টার। এর স্রষ্টা কি? মনে রাখবে আর্থার ক্যানন ডোয়েল। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এবং দেখো এই যে ওয়াল্ট ডিজনি না, এটাও পরীক্ষা আছে।
তো মনে রাখবে ওয়াল্ট ডিজনি এটা হচ্ছে মিকি মাউস, মিকি মাউস। তাহলে এই যে মিকি মাউস, এই মিকি মাউসের স্রষ্টা কে? মনে রাখবে ওয়াল্ট ডিজনি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নিচের কোন বইটি ভগৎ সিং এর লেখা? তাহলে সিং এর লেখা বইটা হচ্ছে কি? হোয়াই আই এম অ্যাথেইস্ট। হোয়াই আই এম অ্যাথেইস্ট মনে রাখবে এই বইটি হচ্ছে কার লেখা? না ভগৎ সিং এর। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটা কার? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল মনে রাখবে এটা কিন্তু নেতাজি। এই বইটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া মনে রাখবে জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু। দেখো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কার লেখা? এটাও পরীক্ষা আছে। তো মনে রাখবে এটি হচ্ছে তোমার গান্ধীজি। প্রত্যেকটাই পরীক্ষায় আছে, এই জন্য আমি প্রত্যেকটা পয়েন্টই লিখে দিচ্ছি, একদম কিন্তু মুখস্থ করে নেবে। এফআরবিএম অ্যাক্ট কবে ভারতে চালু হয়েছিল? মনে রাখবে এফআরবিএম অ্যাক্ট চালু হয়েছিল কবে? না 2003 সালে। বলে দিই। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এফআরবিএম এর ফুল ফর্মটা কি। ঠিক আছে, প্রত্যেকে আমাকে ফুল ফর্ম কমেন্ট করবে। যারা মিসলেনিয়াস ক্লার্কশিপের মিসলেনিয়াস মেন দেবে বিশেষ করে তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এফআরবিএম এর ফুল ফর্মটা কি। আচ্ছা আরো দুটা পড়ে, একটা হচ্ছে কি না ফেরা এবং ফেমা, এই দুটো পরীক্ষায় কিন্তু খুব আসে। ফেমা তোমরা রাখবে ফেরা এটা 1973 সালটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ফেমা, ফেমা মনে রাখবে 1999 সালে, 1999। দুটোই পরীক্ষা আছে, দুটোই কিন্তু মুখস্থ করে নেবে। চলো, এর প্রথম সংশোধন বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? মনে রাখবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। ঠিক আছে, ভারতের সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল কবে? মনে রাখবে 1951 সালে। ঠিক আছে, এবং 1951-52 এই সালটাতে মনে রাখবে ফার্স্ট লোকসভা ইলেকশন কিন্তু হয়েছে। তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল, নিশ্চয়ই তোমরা জানো যে 1951 সালেই কিন্তু ফার্স্ট লোকসভা ইলেকশন হয়েছিল, বাট তুমি জানো যে ফুড এসআই সেখানে কিন্তু অ্যান্সার কি দিয়েছিল 1952 সালে। তো মনে রাখবে এই 51 শুরু হয়েছিল 51 1951 সালে, 1951 সালে, সরি 1915 লেখা হয়ে গেছে। তো 1951 সালে, 1951 সালে থেকে শুরু হয়েছিল 1952 সাল পর্যন্ত কিন্তু ফার্স্ট লোকসভা ইলেকশনটা হয়েছিল, ডিসেম্বরের দিকে শুরু হয়েছিল। তাহলে যদি বলা হয় শুরু হয়েছিল কবে? 1951 হওয়া উচিত ছিল উত্তর, কিন্তু ওরা 1952 নিয়েছে। তো এটা কিছু করার নেই। আবার দেখবে ডাব্লিউবিসিএস এ 1951 সালে উত্তর অ্যান্সার কি নিয়েছে। ঠিক আছে, দেখো ছেড়ে দাও। উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগের কি পরিবর্তন হয়? এগুলো খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে উষ্ণতা যদি বৃদ্ধি পায়, উষ্ণতা কি হয় যদি ইনক্রিজ পায়, তাহলে শব্দের বেগের কি হবে? না শব্দের বেগও কিন্তু বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। কমে গেলে কমে যাবে, ঠিক আছে, বাড়লে বাড়বে, কমলে কমবে, এটা মনে রাখবে। আচ্ছা শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? দেখো শব্দের বলেছে, এটা মাথায় খেয়াল রাখবে। শব্দের বেগ শূন্য মাধ্যম যদি বলে তখন কি হবে? জিরো হয়ে যাবে, কারণ শব্দ মাধ্যম ছাড়া কিন্তু ট্রাভেল করতে পারবে না। যদি বলা হয় যে শব্দের বেগ ম্যাক্সিমাম কখন, না ম্যাক্সিমাম মনে রাখবে কঠিন মাধ্যম, মাধ্যম যত কঠিন হবে তত কিন্তু শব্দের বেগ কি হবে? না ইনক্রিজ হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে মনে থাকবে শূন্য মাধ্যমে শব্দের বেগটা কি? জিরো হয়। আর ম্যাক্সিমাম কখন হয় শব্দের বেগ? কঠিন মাধ্যমে কি হয়? শব্দের বেগ কঠিন মাধ্যমে কি হয়? না সব থেকে বেশি হয়, ম্যাক্সিমাম হয়। আর তোমরা নিশ্চয়ই জানো যে 332 মিটার পার সেকেন্ড, এটা তোমরা নিশ্চয়ই জানো যে বায়ু মাধ্যমে। ঠিক আছে, বায়ুতে, বায়ুতে প্রশ্ন আছে না যে বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, যেমন আলো, যদি বলে আলো, আলো লাইট, দেখো লাইটে মনে রাখবে যদি বলা হয় লাইটের বেগটা ম্যাক্সিমাম কখন? মনে রাখবে উল্টা, শূন্য মাধ্যমে ম্যাক্সিমাম। কোন মাধ্যমে? না শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম, ঠিক আছে, বা খালি মাধ্যম বা শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে মনে রাখবে আলোর বেগটা কিন্তু ম্যাক্সিমাম কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। স্যার এর সব থেকে
তাহলে ম্যাক্সিমাম মনে রাখবে শূন্য মাধ্যমে। এবং মনে রাখবে দেখো যদি মাধ্যম কঠিন হয়ে যায়, কঠিন মাধ্যম হয়ে যায়, তখন কিন্তু আলো আর যাতায়াত করতে পারবে না। তাহলে তখন কঠিন মাধ্যম হয়ে গেলে কি হবে, কঠিন মাধ্যম যদি এসে যায় তখন শব্দের মানে এই আলোর বেগটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ঠিক আছে, আলোর বেগটা কি জিরো। তো এটা পরীক্ষায় আসে না, পরীক্ষা আসে এটা যে আলোর বেগটা ম্যাক্সিমাম কখন, আলোর বেগটা ম্যাক্সিমাম কখন। তো ম্যাক্সিমাম মনে রাখবে শূন্য মাধ্যম হলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম কি? তাহলে ফার্স্ট যে ভারতের বিদ্যুৎ কেন্দ্র তার নাম কি? তার নাম তোমরা জানো যে তারাপুর। স্যার তারাপুর কোথায় অবস্থিত এবং কার সহযোগিতায় তৈরি হয়েছিল, এটাও পরীক্ষা আছে। মনে রাখবে এটা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সহযোগিতায় তৈরি হয়েছিল। এবং এটা কোথায় অবস্থিত না মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে মনে রাখবে অবস্থিত। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? মনে রাখবে তারাপুর। কার সহযোগিতায় তৈরি হয়েছিল? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সহযোগিতায় তৈরি হয়েছিল, মহারাষ্ট্রে অবস্থিত। নারোরা এটা কোথায় আছে? ইউপিতে আছে। লোকেশন গুলো খুব ইম্পর্টেন্ট। কুডানকুলান, কুডানকুলান মনে রাখবে এটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ু। ভারতের মধ্যে কিন্তু এটাই এখন সব থেকে বড় কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। স্যার রাওয়াত ভাটা এটা কোথায় আছে না রাজস্থানে আছে। রাজস্থান রাওয়াত ভাটা, রাজস্থান রাওয়াত ভাটা। তাহলে কোথায় কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেটা তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, চলো। বিশ্বের বৃহত্তম মরুভূমি, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম তোমরা নিশ্চয়ই জানো, যে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোথায় আছে, পরীক্ষা আছে। লোকেশন আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকা, আফ্রিকাতে মনে রাখবে সাহারা মরুভূমি অবস্থিত। গোবি, গোবি তোমরা নিশ্চয়ই জানো যে এটা একটা ঠান্ডা মরুভূমি। ঠিক আছে, এবং এটা কোথায় অবস্থিত না মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া এই কোশ্চেন এসেছিল, মঙ্গোলিয়া অ্যান্ড চীন। ঠিক আছে, চীন। তো এর মাঝে কিন্তু অবস্থিত কি এই গোবি মরুভূমিটা। তো মঙ্গোলিয়ায় কিন্তু উত্তর অনেক সময় দেখেছি নিয়েছে আর কি। তো আটাকামা, আটাকামা এটা কোথায় অবস্থিত না চিলি, চিলির আটাকামা, চিলির আটাকামা। এবং এই যে আটাকামাটা কখনো কখনো দেখলেই কোন কন্টিনেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, মনে রাখবে সাউথ আমেরিকা, আমেরিকা, সাউথ আমেরিকাতে মনে রাখবে এটা অবস্থিত। ঠিক আছে, এবং মনে রাখবে আটাকামা হচ্ছে সব থেকে শুষ্কতম মরুভূমি। ঠিক আছে, শুষ্কতম মরুভূমি। ঠিক আছে, শুষ্কতম মরুভূমি। পরের প্রশ্ন এর জন্য এটাই হচ্ছে শেষ কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটা? তাহলে রাজ্য মানে কি লোকেশনের কথা বলছে। সবচেয়ে বড় রাজ্য মনে রাখবে লোকেশনের দিক থেকে রাজস্থান, রাজস্থান মনে রাখবে সব থেকে বড় কি না রাজ্য। বোঝা গেল। সেকেন্ড কোশ্চেন যেটা হয় যে স্যার জনসংখ্যার দিক থেকে সব থেকে মানে বেশি জনসংখ্যা কোথায় আছে, মানে উত্তরপ্রদেশে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি কি আছে না পপুলেশন বা জনসংখ্যা আছে। ক্লিয়ার? আচ্ছা, গুজরাট, গুজরাটে তোমরা নিশ্চয়ই জানো যে এখান থেকে পরে যেটা, যে যদি বলা হয় যে ম্যাক্সিমাম বা সবচেয়ে বড় কোস্টাল লাইন কার আছে। ঠিক আছে, কোস্টাল লাইন, কোস্টাল লাইন তোমরা রাখবে সব থেকে ম্যাক্সিমাম কোস্টাল লাইন। কোস্টাল লাইন বলতে উপকূল আর কি, কার উপকূল সব থেকে বেশি, তোমরা রাখবে গুজরাটের উপকূলটা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম কোনটা না মধ্যপ্রদেশে তোমরা জানো যে ম্যাক্সিমাম হচ্ছে বনভূমি। ঠিক আছে, বনভূমি। বাট বনভূমিতে দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে তোমার তোমার আয়তনে, আয়তনে বললে মধ্যপ্রদেশ করবে। আর যদি বলা হয় পার্সেন্টেজে দিক থেকে বা শতকরার দিক থেকে, শতকরা, তখন কি হবে তোমাদেরকে আগের আমি ক্লাসেই বলেছি, তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি শতকরার দিক থেকে বলে তখন ম্যাক্সিমাম কোথায় হবে। ঠিক আছে, তো আজকে এটাই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ এবং জিকে জিএস এর উপরে আমি নিয়েছিলাম। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। এবং যারা আমার পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু 7872141322 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দেবো 7872141322। আজকে এখান পর্যন্ত। সবাই ভালো থাকবে, পড়াশোনা সবাই শুরু চালু করে দাও। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।